ওয়ার্ল্ডটা তো খুব পুরনো এবং খুব প্রসিডিওর মেনে চলা হয় এবং বলা হয় লার্নেড প্রফেশন। তো এখানে বেশ কিছু লিখিত এবং অলিখিত নিয়ম কানুন মানা হয়, যেটা থেকে একটু আগে ওই সুপ্রিম কোর্টের নেওয়াটা আপনাকে আমি বললাম ইরেগুলার। আমাদের নিয়ম হচ্ছে, যখন সুপিরিয়র কোর্টের কাছে সেম জিনিস পেন্ডিং থাকবে, তার চেয়ে নিচের কোর্টে যদি সেই মামলাটা ওঠে, জুডিশিয়াল ডিসিপ্লিন মেনটেন করার জন্য, এবং এটা কোথাও লেখা নেই, মানে বাট এটা লেখার চেয়েও বড় জিনিস, যে তখন সঙ্গে সঙ্গে সেই জাজ সুপিরিয়র কোর্টের জন্য অপেক্ষা করবে। এটা হচ্ছে প্রফেশনাল কন্ডাক্ট, এবং এটা সেটেল প্রপোজিশন অফ ল। এটা কোনো স্ট্যাটিউটে আপনি পাবেন না। কিন্তু দীর্ঘ যদি আপনি জাজমেন্ট রিসার্চ করতে থাকেন, ভারতবর্ষের লিগ্যাল হিস্ট্রি দেখতে থাকেন, এবং লিগ্যাল হিস্ট্রি কিন্তু আবার 50-70 বছরের নয়, লিগ্যাল হিস্ট্রি আপনার 200 বছরের, আরো পুরনো। এবং লিগ্যাল হিস্ট্রির মধ্যে আপনার বিদেশি কোর্টগুলোরও লিগ্যাল হিস্ট্রি নিতে হবে, আপনাকে প্রিভি কাউন্সিল ধরতে হবে, এবং সমস্তটা নিয়ে একটা খুব প্রচন্ড ডেকরম মেনে চলা একখানা প্রফেশন বা একখানা সিস্টেম। তো এই সিস্টেমে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কার্সি, খুব সূক্ষ্ম সূক্ষ্ম প্রোটোকল বা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ইন্টারপ্রিটেশন গুলোকে লার্নেড অনারেবল জাজেরা তাদেরকে মাথায় রাখতে হয়, যাতে জুডিশিয়াল ডিসিপ্লিন থাকে। সেই ক্ষেত্রে অ্যাট এ টাইম দুটো কোর্টে সেম প্রেয়ারে পিটিশন করা, আমার জ্ঞানে বলছি, লিগ্যাল পার্সপেক্টিভ থেকে কমপ্লিটলি সুপ্রিম কোর্টের কিন্তু এটা ধরা উচিত ছিল, তুমি আমার কাছে যখন আসবে মনে করলে তুমি হাইকোর্টের কাছে গেল কেন? এটা জুডিশিয়াল ডেকরম নয়। জুডিশিয়াল কিন্তু ডেকরম এই ডিমান্ড কথাটা করে তো আজকে তুমি সুপ্রিম কোর্ট, একজনের এই কাছে কথাটা যাও। তো আজকে ইডিকে সুপ্রিম কোর্ট বলেনি স্যার, যে যখন সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হলো তখন হাইকোর্টে গেলেন কেন, আবার যখন হাইকোর্টে গেলেন তখন সুপ্রিম কোর্টে একই সঙ্গে কেন পিটিশন দাখিল করলেন? এই কথাটা তো সুপ্রিম কোর্ট আজকে ইডিকে বলেনি। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি, যে আমাদের লিগ্যাল প্রফেশন ইজ আ সো ক্লাসি প্রফেশন, যেখানে এটা হয় না, এই প্রশ্নটা ওঠার কথা, এই প্রশ্নটা কিন্তু ওঠেনি, উঠছে না। এবং একই পিটিশন দু জায়গায় যাচ্ছে, যেটা কিন্তু জুডিশিয়াল ডেকোরাম বা জুডিশিয়াল ডিসিপ্লিন ডিমান্ড করে না। এবং ওই ডিমান্ড না করা থেকেই আপনাকে আমি বলছি যে সুপ্রিম কোর্টের এই মামলাটা, এবং এর আগে দেখেছি, দেখুন আপনি বললেন না যে কেন আমি এই কথাটা বললাম, সেটা দেখুন, আপনি আরজি কর দেখুন, হাইকোর্টে মামলা চলছিল, যেহেতু ওটা ন্যাশনাল লেভেলের ইস্যু ছিল, অতএব হাইকোর্ট করবে না, আমি নিয়ে নেবো, কারণ আমাকে সারা দুনিয়া দেখবে। দিস ক্যানট বি দ্য জুডিশিয়াল সিস্টেম। জুডিশিয়াল একদম সিস্টেম ইজ আ ভেরি একদম। আমি এলিট সিস্টেম। সেলিম সাহেব, আপনার কাছে আমি আসছি, আমি অনির্বাণের কাছ থেকে একটা জিনিস একটু জানবো, জেনে আমি আপনার কাছ থেকে প্রশ্নটা করব। অনির্বাণ, এই যে সিসিটিভি সংরক্ষণের কথা বলা হয়েছে, আমি একটু তোমার কাছে জানতে চাইবো যে প্রতীক জৈনের বাড়ির যে নিরাপত্তা রক্ষী, পরের দিন তাকে পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল, রাজ্য পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল। কি কি বিষয় তখন সেখানে বলা হয়েছিল, যে কি কি বিষয় সংরক্ষণের কথা সেই সময় বলা হয়েছিল, তার মধ্যে কি সিসিটিভি ফুটেজটাও ছিল? একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে, পুলিশ সূত্র মারফত খবর, কারণ পুলিশের তরফ থেকে সরাসরি এই বিষয় নিয়ে কোনো রকম ব্রিফ করা হয়নি, অর্থাৎ পুরোপুরি সূত্র মারফত খবর, যে সরাসরি যখন একেবারে এই বিষয়টা ঘটে, এই ঘটনাটি ঘটে, প্রতীক জৈনের বাড়িতে যখন রেড হয়, ঠিক তার পরের দিন কিন্তু সূত্র মারফত খবর যে পুলিশ তাদের বাড়ির যারা ছিলেন এই মুহূর্তে একেবারে কেয়ারটেকার থেকে শুরু করে সিকিউরিটি, তাদেরকে ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এবং এমনটাও সূত্র মারফত খবর রয়েছে যে পুলিশ যখন গিয়েছিল প্রতীক জৈনের বাড়িতে পরবর্তীকালে, সেই সময় কিন্তু তাদের প্রতিবেশী এবং বাকি মানুষজনের সঙ্গেও তারা কথা বলেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কথা হয়েছে, কোথাও গিয়ে সিসিটিভি সংরক্ষণ বা কি বা কখন ঢুকেছে, কিভাবে হয়েছে, অন্য কারোর কোনো হ্যারাসমেন্ট হয়েছে কিনা, এই তদন্ত সাপেক্ষ বিষয় নিয়ে, এই বিষয়গুলোকে নিয়ে কথা বলা হয়। অর্থাৎ সিসিটিভি মানে কিসের? প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি, বাড়িতে ঢোকার সিসিটিভি, বা বাড়ির ভেতরে কোনো রকম অফিস থাকলে। একদম, আমি সেটাই জানতে চাইছি যে প্রতীক জৈনের বাড়িতে কি সিসিটিভি ছিল, মানে যেখানে রেড করছিলেন ইডির আধিকারিকরা, সেরকম কোনো তথ্য কি আছে তোমার কাছে? এই মুহূর্তে দাঁড়িয়ে একটি মাল্টিপ্লেক্স, একটা মাল্টিরাইজ বিল্ডিং, এবং সেই মাল্টিরাইজ বিল্ডিং এর বিভিন্ন কোনায় কোনায় সিসিটিভি থাকে, কিন্তু প্রশ্ন হলো যে প্রতীক জৈনের বাড়ির যেখানে এই মুহূর্তে যে পুরো তদন্ত হচ্ছিল, সে জায়গায় কি সিসিটিভি ছিল কিনা, বা সেটা কোনো তাদের রেসিডেন্সিয়াল অফিস,
সেটা কিনা, সেখানে কোনো রকম সিসিটিভি গিয়েছিল কিনা বা ছিল কিনা, সেখানে কোন রকম সিসিটিভি থাকলেও সেই সিসিটিভি করছিল কিনা? কাজ করছিল কিনা, ফুটেজ রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই একেবারে তদন্ত সাপেক্ষ। একই রকম ভাবে আমি তোমার কাছে জানতে চাইবো যে আইপ্যাকের যে অফিসটা, মানে সেক্টর 5 এ যে একেবারে, অফিসটা, একেবারে। সেখানে কি সিসিটিভি ভেতরে দেখো সেখানে প্রতিটি জায়গায়, গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং তুমি জানো, সেখানে প্রচুর অফিস রয়েছে এবং মিডিয়ারও অফিস সেখানে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই বিল্ডিংয়ে কিন্তু সিসিটিভিতে মোড়ানো বিল্ডিং, এবং তার পাশাপাশি এটাও নিশ্চয়ই অবশ্যই প্রতিটি অফিসে এখন যে কোনো কর্পোরেট, এখন আইপ্যাকের মতো একটি কর্পোরেট কোম্পানি, যে কোম্পানি ভোট পুরো কন্ডাক্ট করে যে কোনো একটা পার্টির, পলিটিক্যাল পার্টির জন্য, তৃণমূল কংগ্রেসের মতন একটা পার্টি, যেটা এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম ছাপ ফেলছে। ফলে তাদের পার্টির যে আইটি অফিস, মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী সেই আইটি অফিসে সিসিটিভি থাকবে না, সেটা অবাক করা আমি বিষয়। এইটা নিয়ে একটুখানি সেলিম সাহেব আপনার কাছ থেকে একটু ডিটেল আমি এবার জানতে চাই যে যদি আমরা ধরে নিলাম যে সিসিটিভি ফুটেজটা রয়েছে এবং সেখানে রেড করছে ইডি, দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, ফাইল নিয়ে বেরিয়ে এলেন, এই ছবিটা যদি সিসিটিভিতে, যদি আমি একটুখানি আপনার কাছ থেকে জানতে চাইছি স্যার, যে সিসিটিভি ফুটেজটা কিভাবে কাজে লাগতে পারে, আইনের চোখে কি বলছে, যে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়ে আসছেন, ইডি আধিকারিকরা বাধা দেবার চেষ্টা করছেন কিন্তু শুনলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসলেন, যদি এরকমটা দেখা যায় তাহলে আইন কি বলছে? আর যদি দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে আসলেন, ইডি আধিকারিকরা আটকানোর চেষ্টা করলেন না, কিছু বললেন না, উনি ওনার মতো গেলেন, নিয়ে চলে আসলেন, এই দুটো যদি জিনিস দেখা যায় সিসিটিভিতে, তাহলে কি কি হতে পারে, কোন ক্ষেত্রে আইন কি বলছে? দেখুন, প্রথমটাতে যদি দেখা গেল উনি জবরদস্তি করে স্ন্যাচ করে নিলেন, তাহলে তো অবশ্যই সেটা স্ন্যাচিং এর মধ্যে পড়বে, এবং সঙ্গে যেহেতু আরো অনেকে ছিল, তারাও 120B তে কনস্পিরেসিতে ফাঁসবে। কি হয় মানে 120B তে শাস্তি কি রয়েছে? এগুলো সবই 7 বছরের নিচে, বাট 3 বছর 5 বছরের পানিশমেন্ট এগুলোতে রয়েছে, যে জবরদস্তি করে কোনো কিছু কেড়ে নেওয়া বা তাকে থ্রেট করা, এবং সবাই মিলে করলে, কমন ইন্টেনশন থেকে করলে তার জন্য একটা সেকশন লাগবে। আবার যদি কনস্পিরেসি করে থাকি, অবভিয়াসলি যেহেতু অনেকে ছিল সেখানে, সবাই মিলে কনস্পিরেসি করে করলো, সম্ভবতই সেখানে কনস্পিরেসি সেকশন লাগবে 120B, এবং পানিশমেন্টটা হবে মেনলি যে পেনাল অফেন্সটা মানে চুরি, থ্রেট, রংফুল কনফাইনমেন্ট, এটা করতে গেলে তো তাকে সঙ্গে সঙ্গে আটকাতে হচ্ছে, রেস্ট্রেন করতে হচ্ছে। ইডি অফিসিয়ালের যে নর্মাল মুভমেন্টটা, সেখানে তো একজন এসে রেস্ট্রেন করে ফোন কেড়ে নেবে, সেটা তো নর্মাল মুভমেন্টের মধ্যে পড়ে না। শুধু ফোন কেড়ে নেওয়াটা হচ্ছে রেস্ট্রেন করা, রেস্ট্রেনিং এর সেকশন লাগবে।